আবার আসছি। ধন্যবাদ আবুল হোসেন। আমরা এই মুহূর্তে ফিরে যাব জনাব ইশতেক আহমেদ শরীফ, সহসভাপতি ঢাকা মহানগর ছাত্রলীগ এবং আমাদের কোচ উপজেলা চেয়ারম্যানের পরিবারের সদস্য। জনাব ইশতেক আহমেদ শরীফ, আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো, কোচ পৌরসভা নির্বাচনের আমরা একজন সাধারণ জনগণ হিসেবে আপনার কি প্রত্যাশা রয়েছে যারা কাউন্সিলর নির্বাচিত হবেন এবং যারা মেয়র নির্বাচিত হবেন? আপনি জানেন যে কচুয়া আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং এই ভাষা দিবসে আগামীকালকে অতি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। আপনার প্রতিক্রিয়া এবং একজন সাধারণ জনগণ হিসেবে আপনি কিভাবে দেখছেন? জি জনাব ইশতেক আহমেদ শরীফ। ধন্যবাদ সাকাত ভাই আপনাকে। আপনার লাইভে এসেছিলাম আরো মনে হয় যে 5 থেকে 6 মাস আগে। আমাকে আবারও আপনি সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ এবং কচুয়ার সম্পাদকের প্রতিও কৃতজ্ঞ। তো আপনি যেটা বলছেন যে নির্বাচন নিয়ে, আসলে গণতন্ত্রের উৎসব হচ্ছে নির্বাচন। নির্বাচন নিয়েই সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের আমেজ সৃষ্টি হয়। হুম। তো সে জায়গা থেকে কচুয়া পৌরসভা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সহিত মনে করছি। এবং কচুয়া পৌরসভার বাসীর বহুল প্রত্যাশিত অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি পৌরসভা বিনির্মাণে যারা আগামী দিনে নৌকা প্রতীক, ধানের শীষ প্রতীক এবং অন্যান্য যারা প্রার্থী আছে তারা অবশ্যই লড়াই করতেছে। যেহেতু আমি একজন মানে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক এবং বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী নিজেকে মনে করি, তো সেই জায়গা থেকে আমি প্রত্যাশা করি বর্তমান সরকারের অধীনে ওই আমার ছাত্র দলের ভাই যে কথা বললেন যে সহ অবস্থানের কথা, আমাদের কিন্তু আমরা যারা মানে প্রকৃতপক্ষে ছাত্রলীগের রাজনীতি করি অথবা ছাত্র রাজনীতি করি, আমাদের কিন্তু মানসিক অবস্থাটা এরকমই হওয়া উচিত। বা ছাত্র রাজনীতি যে সংগঠনেই করুক না কেন, আমাদের মানসিক অবস্থাটা এরকমই হওয়া উচিত যে আহ মানে রাজনীতি তো মানে হচ্ছে মানুষের সেবা। যে মানুষের সেবা করে মানে নেতা হতে পারবে সেই কিন্তু প্রকৃত নেতা। তো আমি এটা খুবই মনে প্রাণে বিশ্বাস করি। তো আমি সহ অবস্থানের কথা বলবো যে হ্যাঁ, আপনি যদি জোট সরকারের আমলে দেখেন, আজকে ছাত্রদলের বন্ধু হয়তোবা জোট সরকারের আমলে কথা হয়তোবা মনে নেই অথবা জানে না কিছু। আমি তো আমার পারিবারিক অবস্থান যেহেতু একটা রাজনৈতিক পরিবারই আমি একজন সদস্য, তো আমি যখন ছোট ছিলাম আমি আসলে তখন জোট সরকারের আমলে যেই হামলা মামলা এগুলো কিন্তু আমরা দেখেছি। এখন কিন্তু আপনি সহাবস্থানের কথা বলেন, আপনি যদি সহাবস্থানের কথা বলে এসি রুমে বসে থাকেন, আন্দোলনের ডাক দিয়ে যদি হচ্ছে আপনি বাসায় বসে থাকেন, তো সেগুলো ভিন্ন প্রসঙ্গ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অবশ্যই সহাবস্থানের পক্ষে অবস্থান করতেছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাও সহাবস্থানের কথা চিন্তা করতেছে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু অতি উৎসাহী এবং হচ্ছে যারা নব্য আওয়ামী লীগার, তারা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সহাবস্থানের নামে অথবা সহাবস্থানকে সহ্য করতে না পারে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, যেটার জন্য আমরা আসলে যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কর্মী আমরা নিজেরাই বিব্রত। কারণ আমাদের একটা জিনিস হচ্ছে কিন্তু আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা যেই দলেরই হই না কেন। আমাদের কিন্তু একটা আমরা কিন্তু একটা সমাজ থেকে এসেছি। হ্যাঁ, একটা সমাজ থেকে এসেছি। তারপরে হচ্ছে আমরা একই মসজিদে নামাজ পড়ি। যখন আমরা মসজিদে নামাজ পড়ি, কোনো জানাজাতে দাঁড়ায়, তখন কিন্তু কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, যে কে জাতীয় পার্টি করে, এই জিনিসটা আমরা দেখি না। তো আমার পারিবারিক শিক্ষা এবং যে নৈতিক মূল্যবোধ আছে সে জায়গা থেকে আমি মনে করি যে এই দেশের মানুষ আমরা সবাই যে যে দলেই করি না কেন, আমরা আমাদের আসলে সহিংস যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা থেকে সহনশীল হওয়ার চেষ্টা করব। এবং কচুয়ার যে এখন নির্বাচন, সেই নির্বাচনে আমি মনে করি যে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত সুপ্রাচীন একটি দল। সেই দলেরই নৌকা প্রতীক পেয়েছেন জনাব নাজমুল আলম স্বপন ভাই। আমি আশা করি যে নৌকা প্রতীক বিশাল ভোট পেয়ে জয়লাভ করবে এবং জয়লাভের ব্যাপারে প্রত্যাশী। এবং পাশাপাশি যদি স্বপন ভাই নির্বাচিত হয়, বা আমি প্রত্যাশা করি স্বপন ভাই নির্বাচিত হবে, ওনার প্রতি আমার সেই আস্থা এবং বিশ্বাস আছে এবং জনগণের ওনার প্রতি একটা হচ্ছে দীর্ঘদিনের একটা আত্মবিশ্বাস আছে। তো ওনার কাছে আমার আসলে কিছু দাবি দেওয়া ছিল। গত নির্বাচনে কিন্তু আমি হার্ট এন্ড সোল ওনার নির্বাচন করেছিলাম এবং প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট চেয়েছিলাম। এই নির্বাচনে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারিনি, যার কারণে আমি দুঃখিত। গতকালকে আমার সাথে
তানিম ভাইয়ের সাথে কথা হয়েছিল না, উনি আমাকে ফোন দিয়েছিলেন যে আমি ইশতিয়াক, আমি তোমার এলাকায় যাচ্ছি, তুমি কোথায় আছো? আমি বললাম যে ভাই আনফরচুনেটলি আমি তো যেতে পারলাম না, আপনি যান ইনশাল্লাহ, ভালো আপনি একটা প্রচারণা করে আসেন। তো বিষয় হচ্ছে যে মানে আমাদের কচুয়া, আপনি কচুয়ার পাশাপাশি একটা উপজেলা কিন্তু দেখবেন যে হচ্ছে হাজীগঞ্জ। জি হাজীগঞ্জের আমি মাঝে মধ্যেই অনেক উপজেলায় যাই, অথবা বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন, ইভেন আমি যখন ঢাকায় বসে রাজনীতি করি তখন আমি চিন্তা করি যে হাজীগঞ্জের কথা। হাজীগঞ্জ একটা পৌরসভা, কিন্তু একটা মডেল পৌরসভা হিসেবে আপনি ধরতে পারেন। যে জি অবকাঠামোগত উন্নয়ন, সোডিয়াম লাইট, তারপরে একটা পৌরসভার যে অবকাঠামোগত উন্নয়ন, একটা স্ট্রাকচার দাঁড় করাইছে হাজীগঞ্জ, চাইলেই কিন্তু আপনি করতে পারেন। হ্যাঁ, তো গত 5 বছরে হয়তোবা মানে আমরা যে যেরকম নতুন প্রজন্ম যে প্রত্যাশা করেছি যে আমাদের যে পৌরসভা যেরকম হওয়ার কথা, একদম শতভাগ সেরকম হতে পারেনি। আমি আশা করি এবার যদি নাজমুল আলম স্বপন ভাই মেয়র হয়, অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে যাতে যাতে আলো জ্বলে, এবং শিক্ষার মান উন্নয়ন যাতে বাড়ে এখানে, এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এবং বিভিন্ন স্কুল কলেজ পয়েন্টে যাতে কোনো ধরনের বখাটে ছেলেরা কোনো মেয়েদেরকে ইফটিজিং না করতে পারে, সেই দিকে যাতে সজাগ দৃষ্টিকোণ রাখে। এবং ওভারঅল একজন মেয়রের আসলে একজন পৌরসভার, যেহেতু উনি পৌরপিতা, ওনার একজন অভিভাবক সুলভ একটা আচরণ দরকার, সবার খোঁজ খবর নেওয়া দরকার। এগুলো কিন্তু আপনি একদিনে করে পারবেন না, এগুলো জিনিস রাইট হচ্ছে প্রতিদিনের প্র্যাকটিস। প্রতিদিন আপনার এই কাজগুলো করতে হবে। এখন মশার সিজন এসেছে, মশা প্রচুর পরিমাণ মশা পৌরসভাতে আছে। তো আমি যদিও পৌরসভার ভোটার নাই, কিন্তু আমি কচুয়ার একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি যে পৌরসভা যারা থাকে তাদের যাতে নাগরিক মান এবং জীবনযাত্রার মান আরো উন্নয়ন হয়, এই প্রত্যাশা আমি করতে পারি। জি জি জনাব, আমি এই মুহূর্তে জনাব ইশতিয়াক আহমেদ শরীফ ওনার কাছে আমরা জানতে চাইবো, সেটা হচ্ছে যে উনি জনাব ইশতিয়াক আহমেদ শরীফ উনি ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মানিত সহসভাপতি এবং কচুয়া উপজেলা চেয়ারম্যান সাধারণ শিশিরের একজন সাধারণ শিশিরের পরিবারের একজন সদস্য। দীর্ঘদিন উনি কচুয়া নিয়ে স্বপ্ন দেখেন, কচুয়ার সাথে কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে জনাব ইশতিয়াক আহমেদ শরীফ ওনার কাছে আমরা জানতে চাইবো যে ইভিএম এ আমাদের কচুয়ার জনগণের করণীয় কি রয়েছে এবং আপনার অভিজ্ঞতা, এবং আপনি যে অনেকগুলো প্রশ্ন রেখেছেন জনাব জনাব নাজুল আলম স্বপনের প্রতি, এবং কচুয়াতে শুধু জনাব নাজুল আলম স্বপনই নয়, উনি মেয়র এবং 9টি ওয়ার্ডে 9টি কাউন্সিলর রয়েছে। কাউন্সিলরদের করণীয় কি হতে পারে? কারণ আমরা আসলে অনেকগুলো লাইভ করেছি, প্রত্যেকটা লাইভে কচু একটি কথা, সেটা হচ্ছে যে মাদক সন্ত্রাস এবং টিনেজার তাদেরকে কিভাবে মাদক থেকে দূরে সরানো যায় এবং খেলাধুলার মাধ্যমে কিভাবে তাদেরকে তাদের জীবন মানে পরিবর্তন করা যায়, এই ব্যাপারে আপনার আপনার অভিমত জনাব ইসলাম শরীফ। আচ্ছা, মানে আমি যদি প্রথমে ইভিএম নিয়ে একটু কথা বলি, কারণ ইভিএমটা কিন্তু একটা আন্তর্জাতিক মানে একটা ভোটিং সিস্টেম, ঠিক আছে? পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ইভিএম সিস্টেমে ভোট হচ্ছে, তো বাংলাদেশে এটা ইন্ট্রোডিউস মানে আপনার 2014 ইলেকশনের পরে মোটামুটি এটা ইন্ট্রোডিউস হয়েছে। এরপরে বাংলাদেশে অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভার নির্বাচন, এবং ইভেন গত জাতীয় নির্বাচনেও কিন্তু এই ইভিএম নিয়ে অনেক কথা হয়েছে, এবং ইভিএম এ কি পদ্ধতিতে ভোট দিতে হবে সে সিস্টেম সম্পর্কে কিন্তু মোটামুটি নির্বাচন কমিশন থেকে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে এবং স্থানীয় যারা প্রশাসন আছে তারা কিন্তু এই সম্পর্কে মোটামুটি একটা সম্যক ধারণা দিয়েছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে মানে যেটা বলা হচ্ছে যে ইভিএম নিয়ে আমার মনে হয় যে ভীত হওয়ার কোনো কারণ নেই। এটা খুবই সহজ একটি ভোটিং সিস্টেম। আমার মনে হচ্ছে যে যদি ভোটার ইভিএম সিস্টেমে ভোট দেয় তারাই স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং খুব কম সময়ে তারা ভোট দিতে পারবে, এবং যারা ভোট গণনা করবে তাদের জন্য এটা খুব সহজ। তো এটা নিয়ে আমার মনে হয় যে কোনো ধরনের প্যানিক হওয়ার দরকার নেই, খুবই সহজ একটি পদ্ধতি। তবে যারা বৃদ্ধ আছে, একটু পড়ালেখা নিয়ে ভীত যে আমি পড়ালেখা পারি না, এই জন্য ইলেকট্রিক ভোটিং সিস্টেমে ভোট কাস্টিং করতে পারবো না, সেক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে যে আমাদের অনেকে কিন্তু পড়ালেখা পারে না কিন্তু ফোন কিন্তু চালাইতে পারে, ঠিক আছে, টিভি অন রাইট। করতে পারে, জি সবকিছুই করতে পারে। এইটা একদম মানে অল দা সেম ওইরকমই একটি বিষয়। মানে এটার জন্য খুব বেশি শিক্ষিত হতে হবে এরকম কোনো বিষয় নাই, কারণ যখন ইলেকশন কমিশন এবং বাংলাদেশ সরকার এই ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছিল তখন কিন্তু আপনি যদি ইন জেনারেল চিন্তা করেন সব মানুষ কিন্তু বাংলাদেশে শিক্ষিত না, সবার রাইট। কথা চিন্তা করে কিন্তু এই ভোটিং সিস্টেমটা করা হয়েছে। সো জি আমার কাছে যারা যাদের মধ্যে এই ভীতিটা আছে যে কম শিক্ষিত মানুষ বা বয়স্ক মানুষ এটা করতে পারবে না, এটা আমার মনে হচ্ছে যে এটা খুবই একটা সমীচীন চিন্তা ভাবনা না। এটা সবার জন্যই প্রযোজ্য, সবাই ভোট দিতে পারবে। আমি মনে করি যে এটা নিয়ে ভীতি চড়ানোর কিছু নেই, কোনো প্যানিক হওয়ার কিছু নেই।
আর আপনি যেটা বললেন যে কচুয়া পৌরসভার আমার কিছু প্রত্যাশা ছিল। আমি মানে একজন সাধারণ নাগরিক হিসাবে আসলে আমার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে রেখে আমি যদি চিন্তা করি যে আমার সাধারণ নাগরিক হিসাবে আমি ইতিমধ্যেই হাজীগঞ্জ পৌরসভাকে একটা মডেল পৌরসভা হিসেবে আমার ব্যক্তিগত জায়গা থেকে অবজারভেশনে নিয়েছি। তো হাজীগঞ্জ পৌরসভা যদি আপনি লক্ষ্য করেন, হাজীগঞ্জ পৌরসভায় কিন্তু এরকম কোনো রকেট সায়েন্স নাই যে এখানে এটা মানে ওরা এটা করে ফেলছে, এবং রাইট। কচুয়াতে এরকম কোনো রকেট সায়েন্স নেই যেটা করতে পারবে না। ওইখানে কিন্তু এরকম কোনো মিনিস্ট্রিও ছিল না, মিনিস্টার ছিল না যে ওই আসনে হাজীগঞ্জকে একদম আপনার ইচ্ছা মতো দিয়েছে। এগুলো হচ্ছে আসলে সবার ব্যক্তিগত প্রয়াস, সমন্বয়। যদি মেয়র চায়, একজন মেয়র চায়, আমার মনে হচ্ছে যে একটা পৌরসভায় অনেক ডেভেলপমেন্টের সুযোগ আছে। যেহেতু আমাদের পৌরসভা একটা আন্ডার ডেভেলপমেন্ট পৌরসভা, এখনো কনস্ট্রাকশন থেকে শুরু করে অবকাঠামোগত অনেক সমস্যা আছে, এবং একটা জলাবদ্ধতার সমস্যা আছে। এবং আমি যেটা মনে করি যে আমি বিশেষ করে তরুণ সমাজকে নিয়ে যেটা বললেন যে যাতে মাদকের সাথে যুক্ত না, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে শারীরিক চর্চা, ব্যায়াম, এই জিনিসগুলা কিন্তু এখন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। সবাই কিন্তু ডিজিটাল ডিভাইসের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে, এবং হচ্ছে বাচ্চারা কিন্তু এখন বাসা থেকে বের হচ্ছে না, এবং জি। মেয়েরাও বাসা থেকে বের হচ্ছে না, কারণ হচ্ছে বাইরের মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো একজন জনপ্রতিনিধি হিসাবে এটা শুধু একজন মেয়রেরই দায়িত্ব না, যারা হচ্ছে একদম প্রান্তিক পর্যায়ের প্রতিনিধি, ধরেন ওয়ার্ড কমিশনার, ওনাদেরও কিন্তু এটা দায়িত্ব। মেয়রের উপরে সব দায়িত্ব দিয়ে কিন্তু যদি ওয়ার্ড কমিশনার এই জিনিসগুলো অ্যাভয়েড করে, এটা সম্মুখীন হবে না। এবং একটা পৌরসভায় কিন্তু একজন মেয়র চাইলে পারে, আবার সমন্বয় থাকা লাগে। আপনার ওয়ার্ড কমিশনারের সাথে যদি একজন মেয়রের সমন্বয় না থাকে, তাহলে কিন্তু এই পৌরসভাটা কখনোই ডেভেলপমেন্টে আসবে না। সো রাইট। আমার আমার পরামর্শ হচ্ছে যে পৌরসভা যারা যিনি মেয়র হবেন, আশা করি যে নাজমুল আলম স্বপন ভাই মেয়র হবেন, কারণ আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, আমি প্রত্যাশা করি এটাই যে নৌকা প্রতীক যেখানে আসে সেখানে বিজয়, গণতন্ত্রের বিজয়, এবং এই বিজয় সুনিশ্চিত। আমার ওনার প্রতি আবারও উদাত্ত আহ্বান থাকবে যে মানে আহ, একটা ভিশন এবং মিশন নিয়ে কাজ করতে হবে। উনি জি। কিন্তু অলরেডি 5 বছর পার করেছেন। আমরা কিন্তু ধরেন যে রিমার্কেবল যদি আপনি চিন্তা করেন, আমি আমি কিন্তু আমার চোখে তেমন বিশাল কোনো উন্নয়ন দেখিনি, এটা আমি স্বীকার করে দিব। কারণ হচ্ছে আহ যেটা দেখিনি সেটা তো আমি বলতে পারবো না। উনি উন্নয়ন করেছে, এটা অবশ্যই সত্য কথা। কিন্তু ধরেন হাজীগঞ্জ পৌরসভার যদি আপনি তুলনা করেন, যে হাজীগঞ্জ পৌরসভার সাথে যদি আমার কচুয়া পৌরসভার তুলনা করেন, তাহলে কি উন্নয়ন হয়েছে সেটা কিন্তু দৃশ্যমান। তা আমি চাচ্ছি, আসলে আমার প্রত্যাশা হচ্ছে যে এরকম উন্নয়ন থাকবে। একজন মেয়র, সেক্ষেত্রে আমাদের স্থানীয় সংসদ সদস্য আছে, এবং রাইট। স্থানীয় যারা মানে উপজেলার চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, সবাইকে সমন্বয় করে পৌরসভার উন্নয়ন করতে হবে। কারণ হচ্ছে একটা উপজেলার মূল ফোকাসের জায়গা থাকে হচ্ছে পৌরসভা। তো জি। পৌরসভার যদি আন্ডার ডেভেলপমেন্টটা থাকে, আই থিঙ্ক এটা খুব বাইরে থেকে একজন মানুষ এসে, গেস্ট আসে, কিন্তু প্রথমে পৌরসভাটাই দেখে। তো জি। পৌরসভাটা যদি দেখে দৃষ্টিনন্দন হয়, পৌরসভার সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে আমি মনে করি যে ভূমিকা পালন করতে হবে। নাগরিক সুবিধা যেমন বৃদ্ধি করতে হবে, গ্যাস, পানি, বিদ্যুৎ, এই জিনিসগুলো যেমন মানুষের একদম বেসিক নিড, এই জিনিসগুলো যেমন এনশিওর করতে হবে, পাশাপাশি খেলাধুলা, বিনোদন এবং সৌন্দর্য বর্ধন। একটা জি। পৌরসভার জন্য আপনার যে ধরনের পূর্ণাঙ্গ পৌরসভার জন্য যে রকম পৌরসভার প্রয়োজন, বিশেষ করে রাতের বেলা যাতে সোডিয়াম লাইট অথবা এলইডি লাইট জ্বলে প্রত্যেক পাড়ায় জি, পাড়ায়, জি, এবং জি, জনাব রাস্তাগুলো যাতে ইসলামের সহিত আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। জনাব নাজমুল আলম স্বপন কিন্তু গত 5 বছর উনি মেয়র ছিলেন, কিন্তু তার আগে কিন্তু আমরা দেখেছি একজন ছিলেন 12 বছর, তার আগে একজন ছিলেন প্রায় 7 থেকে 8 বছর, কিন্তু ঠিক আছে। আমাদের 1998 সাল থেকে সবচেয়ে কম সময় কিন্তু জনাব নাজমুল আলম স্বপন কিন্তু পেয়েছে, এবং কিছু কিছু কাজ আপনি দেখছেন যে দীর্ঘ প্ল্যান কিন্তু কিছু কাজ কিন্তু এখনো রয়ে যাচ্ছে, এবং সম্পূর্ণ সম্পূর্ণ কিছু বিবেচনায় কিন্তু বঙ্গবন্ধু কন্যা এবং বর্তমান সরকার তাকে তাকে মনোনয়ন প্রদান করেছে। আমরা আশা করছি আপনার যখন আপনার এই এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে জনাব নাজমুল আলম স্বপন নির্বাচিত হলে ওনার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন, এবং এখানে অনেক চেক এন্ড ব্যালেন্সের ব্যাপার রয়েছে, কিন্তু প্রশাসন রয়েছে, সাংসদ রয়েছে, তারপর স্থানীয় সরকার রয়েছে, এবং উপজেলা চেয়ারম্যান রয়েছে, সবগুলো চেক এন্ড ব্যালেন্সের কিন্তু এখানে ব্যাপার রয়েছে কিন্তু। জি, ইসলাম আহমেদ শরীফ। না, আমার আমার তো ওনার ডেভেলপমেন্ট করে না যে, এটা তো আমি বলতেছি না। আমি জি। আমার প্রত্যাশা, সাধারণ জনগণ হিসেবে প্রত্যাশাটা হচ্ছে যে রাইট। আমার রাইট। ডেভেলপমেন্টটা হবে হাজীগঞ্জের মতো। আমি রাইট। চাচ্ছি হাজীগঞ্জে যেরকম আমার ডেভেলপমেন্ট হচ্ছে পৌরসভার, আমি এই ডেভেলপমেন্টটা কচুয়া চাচ্ছি। হ্যাঁ,
হয়তোবা মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে পারে, কিন্তু এটা আমার সাধারণ মানে আমি একজন কচুয়া নাগরিক হিসেবে এটা আমার প্রত্যাশা। আমি তো কখনোই নাজমুল আলম স্বপন ভাইকে ব্যর্থ মেয়র হিসেবে বিবেচিত করিনি। এটা হচ্ছে যে আমার প্রত্যাশাটা যে হচ্ছে এই জায়গায় যে ওনার কাছে আমার এই প্রত্যাশাটা যে উনি আরো বেশি ডেভেলপমেন্ট করবে, উনি যেহেতু ডেভেলপমেন্টের মানে ডেভেলপমেন্ট করতেছে এটার আমি পূর্ণ সমর্থন দিচ্ছি। এবং ডেভেলপমেন্ট করলে হবে না, সেগুলার হচ্ছে মনিটরিং করতে হবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে যেগুলো টিকসই হবে। হ্যাঁ, এক ক্লাসটা বছরে 3 বার 4 বার ঘোরাঘুরি, যাতে এইরকম এক্সাম্পল ক্রিয়েট না হয়, যাতে মানে পৌরসভার নাগরিকরা যাতে তাদের মৌলিক যে নাগরিক সুবিধা সেটা থেকে যাতে বঞ্চিত না হয়, আমি এটাই প্রত্যাশা করি। এবং আমি আশা করি আগামীকালকে যে নির্বাচন, এই নির্বাচন সুন্দর সুষ্ঠু একটি নিরপেক্ষ একটি নির্বাচন হবে। জননেত্রী শেখ হাসিনার অধীনে এখন পর্যন্ত বাংলাদেশে আপনার বিএনপিও কিন্তু 4টি সিটি কর্পোরেশন ইলেকশনে জিতেছে এবং বিভিন্ন জায়গায়ও কিন্তু বিএনপি এই সরকারের সময়ে জয়লাভ করেছে। আমার প্রত্যাশা যে যারা মানে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন তারা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবেন এবং একটি জমজমাট উৎসবমুখর একটি নির্বাচন হবে, এই প্রত্যাশা আমি রাখি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ইসলামের সাথে আমরা আপনার কাছে আমরা আসতেছি, আমরা আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে আসবো, আপনি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এই মুহূর্তে আসি জনাব আমার ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি জনাব ইশতাক ভাই রয়েছেন। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন ধরে। কচুয়াতে উনি ওনার পদচারণা আছে এবং কচুয়াতে উনি ছাত্রলীগের রাজনীতির নেতা হিসেবে অনেক সুনাম আছে ওনার। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, তবে কখনো ওনার সাথে আমার কথা হয় নাই। উনি বলেছিলেন যে কচুয়াতে সহাবস্থানের রাজনীতির কথা বলার কারণে উনি একটা কথা বলেছে, ওনাকে আমি বলে দেই, কচুয়ার ছাত্র দলের রাজনীতি আমি একেবারেই নবাগত। তবে উনি যে কথাটা বলেছেন ওই কথাটা সঠিক, তবে আমরা ভুল থেকে শিক্ষা নিতে চাই। অতীতের রাজনীতি কি হয়েছে না হয়েছে কচুয়াতে, ছাত্র রাজনীতি বলেন বা যাই কিছু হয়েছে অতীতে, ওইসব কিছু বাদ দিয়ে আমরা যারা নতুন উদীয়মান রাজনীতি করতে যাচ্ছি কচুয়াতে, ছাত্রলীগের ব্যানার, বর্তমান সরকারের ব্যানারে যারা আছেন, আমরা যারা বিরোধী দলের ব্যানারে আছি বা অন্যান্য ব্যানার থেকে যারা কচুয়াতে ছাত্র রাজনীতি করে নিজেকে শু আপ করতে যাচ্ছে, তো সকলেই আমরা যদি একটা কচুয়ার একজন সাধারণ জনগণ কাউন্সিলরের কাছ থেকে আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে আপনি ইভিএম নিয়ে আলোচনা করেছেন, আপনি ইভিএমটা যে আরো কিছু আলোচনা আপনার থাকে সেই বিষয়টি আপনি এখানে আলোচনা করবেন এবং আপনার এই মাদক ইফটিজিং নিয়ে আপনার সর্বশেষ এবং বাসা শহীদদের উদ্দেশ্যে আপনার যদি কোনো অনুমতি থাকে সেই বিষয়ে আমরা সর্বশেষ কথা আপনার কাছে শুনতে চাইবো। জি জনাব ইশতাক আহমেদ শরীফ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি অলরেডি কিন্তু ইভিএম নিয়ে আমার কিছু স্পষ্ট কথা বলেছি যে ইভিএম নিয়ে আসলে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ইভিএম নিয়ে কোনো ভীতির কারণ নেই। ইভিএম একটি স্বচ্ছ প্রক্রিয়া এবং ইভিএম একটি আন্তর্জাতিক মানের ভোটিং কাস্টিং সিস্টেম। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। একদম আপনার ইন জেনারেল আমি যেটা বললাম যে শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত সবার জন্য এই সিস্টেমটা। আপনাকে আমি প্রথমে একটা এক্সাম্পল দিলাম যে আপনার ফোন চালানোর জন্য কিন্তু আপনার খুব শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। কিছু ডিভাইস আপনি ইউজ করার জন্য আপনার খুব বেশি শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে যে আমি প্রথমেই যেটা বলছিলাম যে গণতন্ত্রের উৎসব নির্বাচন, সেই নির্বাচনের একটি নতুন সংযোজন হলো এই ইভিএম সিস্টেম বাংলাদেশে। আমি আশা করছি কচুয়া যারা পৌরসভার ভোটার আছেন তারা এই ইভিএম সিস্টেমটাকে খুবই সুন্দরভাবে দিবেন এবং তাদের যে ভোট দেওয়ার যে অধিকার সেটা অবশ্যই নিশ্চিত করবেন। আমি অন্য একটু প্রসঙ্গে যেতে চাচ্ছি যে আমাদের এখানে যে সোহাগ ভাই ছিলেন, সোহাগ ভাই বলে গেলেন যে আমরা আসলে হাজীগঞ্জকে এক্সাম্পল হিসেবে নিলাম এবং কিছু স্বপন ভাই কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েছিলেন, সেগুলো শেষ করতে পারিনি। আমি কিন্তু কোথাও একবারও স্বপন ভাইকে নিয়ে একটি নেতিবাচক মন্তব্য করিনি। আমি এই কথাটা হাজীগঞ্জের কথা এই কারণেই বলেছিলাম যে আমি যখন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে কথা বলি, হ্যাঁ, এবং বিদেশের কারোর সাথে যখন কথা বলি, আমাদের যারা বন্ধু আছে অথবা সবাই কিন্তু মানে চাঁদপুরের কথা বলে যে হাজীগঞ্জের কথা বলে, যে হাজীগঞ্জ একটা সুন্দর শহর আছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য এটাই কারণ যে
আমার কচুয়ার কথা কেন মানুষ বলে না? দেখুন, মানে সৌন্দর্যের কথা বলে। হাজীগঞ্জে হ্যাঁ, হাজীগঞ্জে কিন্তু নির্বাচন উপলক্ষে যে রণক্ষেত্র হয়েছে সেটা কি আপনি লক্ষ্য করেছেন? অনেক মারামারি। লক্ষ্য করেছি, এটা অবশ্যই সেটা নেতিবাচক দিক। আমি ডেভেলপমেন্টের কথা বলছি, আমি কোনো সহিংসতার কথা নিয়ে আলোচনা করতেছি না। যেহেতু আমার খুব কাছাবর্তী একটা পৌরসভা এত বেশি উন্নয়ন এবং একটা মডেল পৌরসভা হিসেবে, মোটামুটি আইকনিক পৌরসভা হিসেবে মানে সর্বসম্মতিক্রমে সবার মাঝে একটা পরিচিতি পেয়েছে। আমার ফোকাসের জায়গাটা হচ্ছে ওইখানে, যে আমার যদিও সোহাগ ভাই বলে গেছেন যে আমাদের পৌরসভার গঠন প্রক্রিয়া এবং একটা ইতিহাস উনি বলছে, আমি এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। আমি কথা বলতে চাচ্ছি, আমি ডেভেলপমেন্ট চাচ্ছি। হ্যাঁ, এটা আমার প্রত্যাশা। এটা কিন্তু আমি জোর করে বলতেছি না এটা উনি করেন নাই, এটা করছে সেটা করছে, আমি এগুলো নিয়ে আমি কথা বলিনি। আপনি জানেন যে স্বপন ভাইয়ের সাথে কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক। উনি যখন উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছিল প্রথম, তখন থেকে আমি ওনার সাথে একই সাথে কাজ করেছি, ওনার পক্ষেই সমর্থন দিয়ে কাজ করেছি। উনি ঠিক আছে, তো যুবলীগের সভাপতি নির্বাচন করেন, ভাইস চেয়ারম্যান নির্বাচন করেন যুবলীগ সভাপতি। জি, না না না, নির্বাচন করেনি, নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, পরবর্তীতে উইথড্র করেছিলেন। ঠিক আছে। হতে পারে। আপনি, হ্যাঁ, প্রথম যখন শিশির ভাইয়ের সাথে যখন প্রথম ইলেকশন করলো, তখন কিন্তু উনি একজন ক্যান্ডিডেট ছিলেন। পরবর্তী ইলেকশন থেকে সরে গিয়ে যুবলীগের আহ্বায়ক হয়েছিলেন, পরবর্তীতে উনি যুবলীগের সভাপতি হয়েছিলেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্বপন ভাইয়ের সাথে আমার কিন্তু খুবই ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, এবং স্বপন ভাইকে আমি যখন মেয়র নির্বাচন হয়েছে তখন ওনার সাথে যখন আমি দেখা করেছি, আমি কিন্তু এই কথাগুলো ওনাকে বলেছি যে ভাই, আপনার কাছে কিন্তু আমার অনেক প্রত্যাশা। মানে আপনি একজন ইয়ং মেয়র হয়েছেন, আমরা ইয়ং জেনারেশন, আপনার কাছে কিন্তু প্রত্যাশা বেশি। আমি বলবো না যে উনি উন্নয়ন করেননি, আমি তো বলছি উনি উন্নয়ন করেছে। আমি যেটা চাচ্ছি, এটা আমার প্রত্যাশা। হ্যাঁ, এটা আমার ওনাকে চার্জ করা না যে উনি উন্নয়ন করে নাই। আমার প্রত্যাশাটা হচ্ছে ওনার কাছ থেকে আরো বেশি উন্নয়ন আমি চাই। যে উন্নয়ন করেছে সেটা হচ্ছে আরো বেশি উন্নয়ন আমি বেশি চাই। সো এটা নিয়ে আমার ওনার যে কনফিউশন ছিল, আশা করি সেই কনফিউশন দূর হয়ে যাবে। আর আপনি যেটা বললেন যে মাদক মুক্ত, তারপরে হচ্ছে সন্ত্রাস মুক্ত, ইফটিজিং, আমি টোটালি এটাকে একটা প্যাকেজ ধরবো। একজন নগর পিতা হিসেবে সকল ওয়ার্ড কমিশনার সাথে সমন্বয় করবে এবং ফোকাসিং কিছু জায়গা তৈরি করতে হবে। কারণটা হচ্ছে কি, আপনি যখন একটা ট্রাম মেয়র ইলেকশন থাকেন, হ্যাঁ, আপনি অনেক সময় দেখা যাচ্ছে এই ধারাবাহিকতা বজায় থাকে না। তারপরেও আপনি যখন একজন মেয়র থাকে, তিনি কিন্তু তার কিছু স্মৃতিচিহ্ন, পদচিহ্ন রেখে যায় যে মানুষ আমাকে এই কারণে হলেও স্মরণ করবে। আপনার ডিউরেশনটা হয়তোবা আপনি এখন পাচ্ছেন 5 থেকে 10 বছর পাচ্ছেন, বাট আমি এটা খুবই ভালো যে একজন মেয়র যদি 10 বছর 15 বছর থাকে, তাহলে ডেভেলপমেন্ট সাস্টেন করে ভালো, এবং নতুন যে প্রজেক্ট গুলো ওনার নিয়ে আসছেন সেগুলো উনি শেষ করতে পারবেন। তো আমার আমার কথা হচ্ছে যে এই প্যাকেজ গুলোর মধ্যেই কিন্তু আপনার, আমি যেটা বললাম যে মাদক মুক্ত করতে হবে, তারপরে সন্ত্রাস মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে, ইফটিজিং মুক্ত পৌরসভা করতে হবে। তো এইগুলা করার জন্য কিন্তু আপনার একটা দক্ষ প্রশাসনিক প্রক্রিয়া তৈরি করতে হবে। এই যে মেয়রের পৌর ভবনটা, সেটারও একটা, মানে আমার কাছে মনে হয় যে একটু সংস্করণ করা দরকার। ওখানে যে প্রশাসনিক যে কাঠামো আছে, সেটার ভিতরে একজন মেয়রকে কিন্তু আপনি মানে বটগাছ হিসাবে দাঁড় করালে হবে না। আপনার পাশাপাশি অন্যান্য একটা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আপনার অন্যান্য গাছও লাগবে। আমি এখানে যারা সামাজিকভাবে বিত্তবান আছেন বা সুশীল সমাজের লোকজন আছেন, সবার সাথে সমন্বয় করে একটা মানে আধুনিক পৌরসভা গঠন করবে, আমার প্রত্যাশা এটাই। তো আপনি যেটা বললেন যে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ, এগুলা কিন্তু আপনি যখন একটা ম্যানিফেস্টো দিবেন, নির্বাচনী ম্যানিফেস্টো দিবেন, তখন কিন্তু আপনার এগুলা মানুষ বুঝতে হবে। এবং আপনি শুধু এগুলো দিলে হবে না, এগুলোর সাথে মানে প্র্যাকটিক্যাল একটা সিনারিও আপনার থাকতে হবে, না হলে কিন্তু মানুষ বিশ্বাস করতে পারবে না। তো আমি আশা করি যে কচুয়ার জনগণ স্বপন রায় কথা বিশ্বাস করবে, এবং তাদের সে আত্মবিশ্বাস আছে। কচুয়ার মানুষ নৌকা প্রতীককে, জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, এবং ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আমাদের এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ভাই, এবং কচুয়ার যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, সবার পক্ষ থেকে আমার মনে হয় যে এই নৌকার প্রতীকে সবাই ভোট চাচ্ছেন। আশা করি নৌকা বিজয় লাভ করবে। এবং উন্নয়নের ক্ষেত্রে আমি বারবার যেটা বলতেছি যে আমাদের অবকাঠামোগত উন্নয়নটা বেশি দরকার আপাতত। হ্যাঁ, এটার সাথে আপনার পরিবেশগত, আপনার বিনোদন, খেলাধুলা, তারপরে হচ্ছে সৌন্দর্য বর্ধন, এই জিনিসগুলো তো একটা সাপ্লিমেন্টারি ইস্যু। বাট আপনার মেইন যে ইস্যুগুলো, সেটা হচ্ছে কি আপনার এখানে কিছু ডেভেলপমেন্ট দরকার।
হ্যাঁ, ডেভেলপমেন্টটা কি অবকাঠামোগত ডেভেলপমেন্ট আপনার যদি না দাঁড়ায়, তাহলে কিন্তু পৌরসভা, আমি ভিতরে ঢুকলে আমার কাছে মনে হয় না যে এটা একটা পৌরসভা। সত্যি কথা। আমি কিন্তু আপনাকে এটা খুব অয়েলিং করার জন্য বলবো যে হ্যাঁ স্বপন ভাই করে ফেলছে আমি এই কথা বলবো না। হ্যাঁ, ওনাদের সীমাবদ্ধতা আছে, এটা আমি অ্যাডমিট করি যে ওনার সীমাবদ্ধতা আছে। আমাদের এই সীমাবদ্ধতাকে কাটিয়ে স্থানীয় এমপি মহোদয়ের সাথে কথা বলে, উপজেলা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, সবার সাথে সমন্বয় করে কিভাবে আমাদের এই ফোকাসিংটা এরিয়া, মানে আমাদের পৌরসভাটায় কিন্তু একজন গেস্ট যদি আমি নিয়ে যাই, তখন আমি পৌরসভাতে যখন ঢুকি, তখন কেউ মনে করতে চায় না এটা একটা পৌরসভা। আপনি যদি দেখেন আমাদের কালিয়াপাড়া থেকে এই জগৎপুরের এই পাশ দিয়ে যে ডেভেলপমেন্ট হচ্ছে, এই ভিতরের পাশ দিয়ে কিন্তু এই ডেভেলপমেন্টটা হচ্ছে না। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এখন সব ধরনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, কিন্তু আমরা যখন এই কচুয়ার ভিতরের দিকে যাই, তখন আমি খুব মানে কষ্ট পাই, ব্যক্তিগতভাবে কষ্ট পাই যে আমার যেই রিমোট এরিয়া আছে সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট গুলো বুঝতেছে না। তো সেক্ষেত্রে আমাদের মানে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমাদের এই নাগরিক যে সুযোগ সুবিধা সেটার ক্ষেত্রে মানে আরবান এরিয়া এবং হচ্ছে যে রিমোট এরিয়া, এই জিনিসগুলোর সাথে কম্পেয়ার করে যেখানে ডেভেলপমেন্ট কম হচ্ছে সেই জায়গাতে ফোকাস করতে হবে। এবং ফোকাস করে আমার কথা হচ্ছে যে টোটাল কচুয়া যাতে একটা মডেল উপজেলা হয়, এটার ভিতরে পৌরসভাটাও থাকবে মডেল একটা পৌরসভা। আমাদের এত ধরেন যে হেভিওয়েট মন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি মহিলা আছে, আমাদের এখানে মোটামুটি সবাই কিন্তু যারা কচুয়ার আগামী দিনে রাজনীতি করবে, যারা আসতেছে সবাই মোটামুটি সুনামধন্য, সব জায়গাতেই তাদের একটা অবস্থান আছে। সেই অবস্থান থেকে সমন্বয় করে আমার মনে হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে অভ্যন্তরীণ যে কোন্দল আছে, অনেক সময় দেখা যায় যে মানে কারো জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ায় অথবা একটা অরাজকতার মধ্যে থাকে। এই জিনিসগুলো পরিহার করে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে কিভাবে কচুয়ার উন্নয়ন করা যায়, সেই জায়গা থেকে সবার রাজনৈতিক নেতাদের যেমন একটা দায়বদ্ধতা আছে, সামাজিক যারা ব্যক্তিবর্গ আছে, বিত্তশালী যারা আছে, তাদের প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে। আহমেদ, আপনাকে আমি একটু সরকার, এবার কিন্তু ওই যে আমাদের অন্তর যে কোন্দল যেটা আপনি বলেছেন, এবার কিন্তু কচুয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে কিন্তু যত কোন্দলেই থাকুক না কেন সবাই কিন্তু একটি প্ল্যাটফর্মে এসেছে, সেটা হচ্ছে যে আমি অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে আমি কচুয়ার পৌরসভার কথা বলিনি। কচুয়া পৌরসভা অবশ্যই কোনো অভ্যন্তরীণ কোন, হ্যাঁ অভ্যন্তরীণ কোন্দল নাই, এবং হচ্ছে এখানে সবার সমন্বয়। আমি বলতেছি যে বৃহত্তর বৃহত্তর কচুয়ার রাজনীতি, আমি বলছি যে বৃহত্তর কচুয়ার রাজনীতির কথা। কারণ বৃহত্তর কচুয়ার রাজনীতি যদি আপনার বাকবদল হয় অথবা মানে গতিপথ পরিবর্তন হয়, সেটার কিন্তু একটা প্রভাব পৌরসভাতেও পড়বে। ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে সেটাই বললাম যে বৃহত্তর কচুয়ার রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আমি মনে করি যে অভ্যন্তরীণ কোন্দল বাদ দিয়ে যারা মানে রাজনীতি করছে সবারই সৌন্দর্যপূর্ণ আচরণ এবং জননেত্রী শেখ হাসিনার যে ভিশন এবং মিশন, সেই ভীষণ মিশন কাজ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এবং জননেত্রী শেখ হাসিনা গত 12-13 বছর যে অপূর্ব মানে অভূতপূর্ব যে উন্নয়ন করেছে, বাংলাদেশের যে বড় বড় অবকাঠামো করেছে, সেইগুলার প্রচার প্রচারণা কিন্তু আমাদের সাধারণ জনগণের কাছে করতে হবে। আমাদের এখন একটা সমস্যা হয়ে গেছে কি, আমাদের যে উন্নয়ন গুলো করতেছে এই কথাগুলো মানুষের সাধারণ জনগণকে আমরা বুঝাতে পারি না। তো আমাদের ভোটের রাজনীতির পাশাপাশি আমাদের জাতীয় রাজনীতির দিকেও তাকিয়ে হলো, জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে হলো আমাদের এই বিষয়গুলো। এবং একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে আমাদের রাজনৈতিক নেতাদের কারণে জননেত্রী শেখ হাসিনার যাতে কোনোভাবেই বিব্রত না হতে হয়। হ্যাঁ, আমরা এখন কিন্তু যত্রতত্র যাকে পাচ্ছি তাকেই দলে হচ্ছে পোস্ট পজিশন দিয়ে দিচ্ছি, দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বাড়াচ্ছি। এরাই কিন্তু বেসিক্যালি আপনি দেখেন আমরা যখন আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা ছিল, ভাই ছিল, ওনারা অপোজিশন পার্টিতে পলিটিক্স করছে। অপোজিশন পার্টিতে যখন জোট সরকার ছিল, তখন আমি মানে সবকিছু কিন্তু দেখছি যে রাজনীতির মানে পালাবদল, আহ, রাজনীতির বাক পরিবর্তন সবই দেখেছি। কিন্তু এখন কষ্টের বিষয় হচ্ছে যে যারা মূল আওয়ামী লীগ করে, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোল মানে আওয়ামী লীগ যারা, তারা কিন্তু আস্তে আস্তে কিছুটা হলেও মানে বিমুখ হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে নব্য আওয়ামী লীগ। এই যে বিভিন্ন দল থেকে দলছুট যারা আছে তারা কিন্তু এই আওয়ামী লীগটাকে নষ্ট করতেছে। আওয়ামী লীগ কিন্তু একটা ঐতিহ্যবাহী প্রাচীন একটা সংগঠন, এটার একটা সৌন্দর্য আছে। আমি মনে করি সেই সৌন্দর্য রক্ষা করার জন্য আমাদের মানে যত্রতত্র তাকে দলের ভিতরে নিজের গ্রুপ বাড়ি করার জন্য যত্রতত্র তাকে দলের ভিতরে ঢুকে তাকে ফ্লোর দেওয়া উচিত না। এরাই কিন্তু বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। আমাদের এদের থেকেও দূরে থাকতে হবে।
সর্বোপরি আমার বক্তব্য হচ্ছে আগামীকালকের নির্বাচন একটি সঠিক সুষ্ঠু পরিবেশের নির্বাচন হবে, নিরপেক্ষভাবে নির্বাচন হবে এবং জনগণের যে তার ভোটের অধিকার, সেই ভোটের অধিকার আগামীকালকে নিশ্চিত করবে। আমি আগামীকালকের ভোটের নৌকা মার্কের প্রার্থী জননেতা নাজমুল আলম স্বপনের বিজয়ী জয় কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সর্বশেষ আপনার ভাষা শহীদদের প্রতি আপনার শ্রদ্ধা এবং আপনার সর্বশেষ বক্তব্য, যেহেতু এটি ভাষার মাস। জি। হ্যাঁ, ভাষার মাস আমার মনে হচ্ছে যে এটার জন্য নতুন একটি মানে আলোচনা হতে পারে। ভাষার বিষয়টা এত বেশি বিশদ আলোচনা, সেটা নিয়ে আমার মনে হচ্ছে যে আরো একটা বড় আলোচনা করলে ভালো হয়, কারণ এটার বিশাল একটা প্রেক্ষাপট আছে। আমাদের আমাদের যে মূলত যে কিন্তু ভাষার বিষয় নিয়ে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের প্রথম কমপ্লিট হয়েছিল, যে ভাষার বিষয় নিয়ে 1948 সাল 52 সাল থেকে এই জিনিসগুলো আসছিল, এবং 52 সালের আপনার এই কি 21শে ফেব্রুয়ারি সেই আহ, মানে ভাষার শহীদরা তাদের জীবন দিয়েছে এবং এই ভাষা রক্ষা করেছে। তো ভাষার বিষয়ে আমি যেটা বলবো, যে আমাদের যুদ্ধটা মানে ভাষার বিরুদ্ধে ভাষা রাখার যে যুদ্ধটা হয়েছিল, সেটা কিন্তু আমার মায়ের ভাষা। অনেক সময় আমরা মনে করি যে শুদ্ধ ভাষাটাই আমার হচ্ছে ভাষা, হ্যাঁ, মায়ের ভাষা। এটা আসলে ঠিক না। আপনি কচুয়ার মানুষ, যা আমাদের কচুয়া বা হাজীগঞ্জ সারাসি এই ভাষার লোক, এই এলাকার মানুষগুলো কিন্তু কচুয়ার একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে। আবার এরা কিন্তু আবার নোয়াখালী ল্যাঙ্গুয়েজে কথা বলে। আবার বরিশালে যারা আছে তারা বরিশালী ল্যাঙ্গুয়েজে কথা বলে। চিটাগাং যারা আছে তারা চিটাগাং ল্যাঙ্গুয়েজ কথা বলে। মায়ের ভাষা কিন্তু ওইটা। আমি মায়ের মুখ থেকে যে ভাষাটা শিখেছি, এটাই কিন্তু মায়ের ভাষা। ঠিক আছে? তা আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি, এরকম ভাষায় যারা কথা বলে, মানে আমরা সুশীল সমাজের লোকজন তাদেরকে অ্যাভয়েড করি, যে এ তো গ্রামের ভাষায় কথা বলে, এ তো কথা বলতে পারে না। আমাদের মূল ফোকাসিং জায়গা ছিল কিন্তু 1952 সালে এটা, যে মায়ের ভাষায় কথা বলবো। হ্যাঁ, মায়ের ভাষা বলতে শুধু বাংলা ভাষা না, মায়ের ভাষা মানে যে ইংরেজিতে কথা বলে ওটা তার মায়ের ভাষা, যে হিন্দি ভাষায় কথা বলে সে তার ওইটা তার মায়ের ভাষা। তো মায়ের ভাষা বাংলা ভাষা, হয়তো বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, কিন্তু মায়ের ভাষাটা পৃথিবীর সবার জন্যই সার্বজনীন। সবাই এই মানে তার যে স্বদেশী যে ভাষা আছে, সেই ভাষার প্রতি তার শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, এবং এটাই হওয়া উচিত। আমি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং ভাষা শহীদদের প্রতি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রলীগের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে লাইভে সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি আগামী দিনেও আপনাদের সাথে একটি আধুনিক কচুয়া বিনির্মাণে একটি আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক কচুয়া বিনির্মাণ করবো, এই আশা এবং প্রত্যাশাই আমি করছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনার এই সুন্দর